সহজ পাঠে রবীন্দ্রনাথ যে ছোট নদীটার কথা লিখে গেছেন তার দুপারে শুধুই চিকচিক করে বালি, কোথা নাই কাদা। তবে রাজনীতির মহানদীর দুপারে অবশ্য হাঁটু সমান কাদা ছাড়া কিচ্ছু নেই। আর দুর্ভাগ্য যে কাদার ছিটে ছাড়ছে না দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকেও। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদলের জের। দার্জিলিংয়ের ডিএম ও শিলিগুড়ির সিপিকে রাজ্য থেকে সরাতে চেয়ে নবান্নের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে। দিল্লির চিঠি আসার পর ডিএমকে বদলি করে আনা হলো নবান্নের স্বরাষ্ট্র দফতরে। ভোটের মুখে কোন দিকে গড়াচ্ছে কেন্দ্র আর রাজ্যের এই সংঘাত? দ্বিতীয় প্রশ্ন। অনুষ্ঠানে স্থান বদল ও মুখ্যমন্ত্রীর না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশের রাষ্ট্রপতি। পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভোটের সময় বিজেপির পরামর্শ মতো রাজনীতি করবেন না। দেশের সাংবিধানিক প্রধানের সফর ঘিরে এই সংঘাত গণতন্ত্রের পক্ষে কি চরম লজ্জার নয়? তৃতীয় প্রশ্ন। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ। উপরাষ্ট্রপতি থাকাকালীন জগদীপ ধনকর এবং বর্তমান লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের নোটিশ। এদেশে কি ক্রমশ রাজনীতির পাশা খেলা একেবারে টেনে নামানো হচ্ছে একের পর এক সাংবিধানিক পথকে? চতুর্থ প্রশ্ন। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই ভোট ঘোষণা করতে পারে কমিশন। রাজ্যে ভোট হতে পারে 2 থেকে 3 দফায়। আপাতত নিষ্পত্তি হয়েছে 15 লক্ষ বিবেচনাধীন আবেদনের। কিন্তু ভোট ঘোষণার আগে বাকি 45 লক্ষ নামের বিবেচনা শেষ হওয়া কি আদৌ সম্ভব? পঞ্চম প্রশ্ন আজ থাকবে। কাল ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হলো সভামঞ্চ। এর আগে বক্তৃতা ও চিঠিতে মা কালীর উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। বাঙালি মন পেতে কি নতুন উদ্যোগ বিজেপি? তবে শুরুতেই দেখাবো আরো চরমে কেন্দ্র আর রাজ্যের সংঘাত। দেখুন। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে আরো চরমে উঠল কেন্দ্র রাজ্য সংঘাত। গোটা ঘটনা নতুন মোড় নিল। কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি সফরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের 2 সরকারি আধিকারিক, দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ডেপুটেশনে দিল্লি ডাকল কেন্দ্র। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছে। এরপরই দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হলো তাকে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসাররা প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রককে রিপোর্ট করেন। আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসাররা অমিত শাহর অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট করেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে রাজনৈতিক আকচাকচির মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটেশনে চাওয়া নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। 6-1 ধারায় বলা হয়েছে যে স্টেটকে কনসাল্ট করতে হবে যদি কোনো আইএস বা আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্রে নেওয়া বা অন্য কিছু করতে গেলে, এবং সেটা কনসাল্ট করতে হবে। কিন্তু এটাও বলা আছে আইনে, যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মতৈক্য না হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই বহাল থাকবে। অর্থাৎ ফাইনাল অ্যানালিসিসে কেন্দ্র যা বলছে সেটা মানতেই হবে। 7ই মার্চ বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে সভাস্থল নির্ধারণ ও প্রটোকল রক্ষার দায়িত্বে ছিলেন জেলাশাসক মনীষ মিশ্র ও পুলিশ কমিশনার সি সুধাকর। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়ার বিধাননগরে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দ্রৌপদী মুর্মু। प्रशासन का मन में क्या हुआ मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। हाँ सर, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। Number 1 cheer in this country was the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. এরপরই গোটা বিষয়ে হস্তক্ষেপ করেন খোদ প্রধানমন্ত্রী, সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রীও। আর এবার কেন্দ্রের কড়া পদক্ষেপ। কি করবে রাজ্য সরকার? জেলা শাসকের পদ থেকে মনীষ মিশ্রকে সরালো তারা। এবার ডেপুটেশনেও কি যেতে দেবে? দিল্লিতে ছাড়বে নবান্ন? রাজ্য রাজি না হলে কি করবে কেন্দ্রীয় সরকার? কি বলছে নিয়ম? কেন্দ্রীয় সরকার অর্ডার দিতে পারে যে আসো, এমনকি অফিসাররাও বলতে পারে ঠিক আছে আমরা যেতে রাজি আছি। কিন্তু যদি রাজ্য সরকার না ছাড়ে তখন কি হবে? কারণ একবার রাজ্য সরকারের সাথে যদি ডেপুটেশনে থাকে, রাজ্য সরকার বললো আমরা ছাড়বো না। তবে নবান্ন সূত্রে খবর, সম্ভবত কোনো অফিসারকেই ছাড়বে না রাজ্য সরকার।
তখন কি করবে মোদী সরকার? সব মিলিয়ে ভোটের সংঘাত আরো জোরালো হওয়ার জোর সম্ভাবনা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাংবাদিকতার পরিভাষায় যাকে হার্ড নিউজ বলে, আজ সেই দিয়ে শুরু করি। আগামী রবি, সোম, মঙ্গলের মধ্যে যে কোনো দিন এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। 2 বা 3 দফায় নির্বাচন হতে চলেছে এ রাজ্যে। ক্ষমতার অলিন্দে জল্পনা আগামী সোমবার মানে 16ই মার্চ বেলা 11টার সময় 5 রাজ্যে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। অনেকে আরও স্পেসিফিক্যালি বলছেন 23শে এপ্রিল এবং 30শে এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। অবশ্য লাস্ট কল অবশ্যই নেবে একমাত্র জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে আজ কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েনের একটা কার্টন রেজাল্ট যেন আমরা দেখে নিলাম। এসআইআর নিয়ে সংঘাত তো চলছিলই, আর আজ ভোট ঘোষণা ঠিক লক্ষ্য করে দেখুন, আগের সপ্তাহে আমলাদের নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একেবারে যাকে বলে টানা হ্যাচড়া শুরু হয়ে গেল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে থাকা দার্জিলিংয়ের ডিএম এবং শিলিগুড়ির সিপিকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রের ডেপুটেশনে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রের খবর, দুজনের কাউকে ছাড়তে রাজি নয় রাজ্য সরকার। দার্জিলিংয়ের ডিএমকে তো বিকেলেই স্পেশাল সেক্রেটারি হোম করে দেওয়া হয়েছে। ওনাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেকে পাঠালো দিল্লিতে, আর রাজ্যের স্বরাষ্ট্র দফতর ডেকে নিল নবান্নে বিশেষ সচিব হিসেবে। আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন থাকবে, এক্ষেত্রে রাজ্য ছাড়তে না চাইলে কেন্দ্রের কি কিছু করণীয় আছে? আইন কি বলে নজরুলদা? দেখুন, 2020 সাল পর্যন্ত যে আইন ছিল সেখানে কেন্দ্র সরকার ডেপুটেশনে নিলে রাজ্যের মত চাইতো, রাজ্য মত দিলে যাবে, না হলে যাবে না। কিন্তু আমাদের যে এখানে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে 51 সালের, সেই অনুসারে বিভিন্ন রকম অল ইন্ডিয়া সার্ভিস রুলস হয়েছে। এরকম একটি রুলস হচ্ছে আইএএস ক্যাডার রুলস, এবং আরেকটা রুল হচ্ছে আইপিএস ক্যাডার রুলস। এরকম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলসও আছে। বেশ, সেখানে 6 ধারার 1 নম্বর উপধারায় আমি যে কথাটা বললাম সেটা বলা ছিল, 3টে একদম যে বল রাজ্যের কোর্টে রাজ্য না ছাড়তে চাইলে কিছু করার নেই। কিন্তু 2020 সালে আপনার মনে আছে, জেপি নাড্ডার ঘটনা ঘটলো। 2019 সালে জেপি নাড্ডার কনভয়ে যে আক্রমণ হলো, তারপরে 3 জনকে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে পাঠালো। 2020 10ই ডিসেম্বর মাসে ঘটনা ঘটলো। একদম। ঘটনাটা খুব সম্ভবত 19 সালে, আর চাইলো সেটা 20 সালে। 20 আপনি হতে পারে সেটা 10ই ডিসেম্বর। 20 সালে এই ঘটনার পর 20 সালে জুলাই মাসের দিকে এটা পাস হয়েছে। অতএব ওটা লাগু হচ্ছে। 20 হবে না, 19 হবে। কারণ 20 সালের আপনি দেখো 14 জুলাই বা এরকম একটা প্রভিশন যোগ হয়েছে ওই আইএস ক্যাডার রুলে, এবং এটা আইপিএস ক্যাডার রুলে যুক্ত হয়েছে, কিন্তু ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলে যুক্ত হয়নি। সেই প্রভিশতে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি চায় তাকে কেন্দ্রে নিতে বা অন্য রাজ্যে পাঠাতে, এবং রাজ্য সরকার যদি রাজি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যা বলছে সেইটাই প্রিভেল করবে। অর্থাৎ রাজ্য সরকার ছাড়তে চাক বা না চাক, আইন অনুসারে কেন্দ্রীয় সরকার মানে এই প্রভিশন অনুসারে 2020 সালে এটা যুক্ত হয়েছে, সেই প্রভিশন অনুসারে সেই অফিসার ডেপুটেশনে যেতে বাধ্য। যদি না যায় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, সাজাও হয়ে যেতে পারবে। এখন যেটা আপনারা এখনই দেখালেন, যারা বক্তব্য রাখছে যে রাজ্য সরকার যদি রিলিজ না করে, এই প্রশ্নটা আলোচনা হয়েছে এবং 2022 সালে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্ট এটা পাস করেছে বলে আমি এখনো জানি না। সেই প্রপোজালটা হচ্ছে ডিওপিটি থেকে, কারণ আইএস অফিসারদের উল্টোনে ডিওপিটি থেকে হয়, আইপিএস অফিসারদের তো মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে হয়। তো ডিওপিটি থেকে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্টে পাঠানো হয়েছিল, যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একবার বলে দেয় যে এই তারিখ থেকে তাকে ডেপুটেশনে আসতে হবে, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই তারিখ থেকে রাজ্য সরকার তাকে রিলিজ করে দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে রিলিজ করতে হবে না। কিন্তু এই প্রপোজালটা পার্লামেন্ট পাস করেছে বলে আমার জানা নেই, পাস করেছে কিনা এটা খোঁজ নিতে হবে। অর্থাৎ যদি এটা পাস না হয়েও থাকে, তাহলে যে প্রভিশনটা যুক্ত হয়েছে 20 সালে, সেই অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে মানে অফিসারদের যেতে হবে, যদি না যান
তাহলে ডিসিপ্লিনারি প্রসিডিং ফেস করতে হবে, সাজা হবে। স্টেট গভর্নমেন্টের এ ক্ষমতা নাই যে তাদেরকে আটকে রেখে দেবে। বেশ, আমি বলছি, আমি তারিখটা আরেকবার বলবো, সেটা হচ্ছে 2020 সালের 10ই ডিসেম্বরের ঘটনা। যে তারিখটা আমি বলছিলাম, আবার বলছি, জেপি নাড্ডার কনভয় অ্যাটাক এই আমতলার কাছে। আমি এই গোটা জেপি নাড্ডা এপিসোডে একটা কাহানি মে টুইস্ট আছে, আমি এই অনুষ্ঠানের পরের অর্ধের জন্য সেই টুইস্টটাকে রেখে দিলাম, কিন্তু তারিখটা আবার বলবো 2020 সালের 10ই ডিসেম্বর। কেন এই তারিখটা গুরুত্বপূর্ণ, তার অন্য একটা কাহিনী আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারটা ক্যান্সেল করেছিল, ওদেরকে যে ডেকে পাঠিয়েছিল সেই অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্সেল করেছিল। একদম এইটাকে বলে অ্যান্টি ক্লাইম্যাক্স, কারণ যে টুইস্টটাকে আমি রেখে দিয়েছিলাম পরের অর্ধের জন্য, নজরুলদা এখানেই সেটা বলে দিলেন। কিন্তু আমি বলছি এর রাজনৈতিক তাৎপর্য অসীম। কেন অসীম আমি তাতে আসবো, কিন্তু তার আগে একবার যারা শনিবার 7ই মার্চ, খুব বেশি দিন আগে নয়, কি ঘটনার প্রেক্ষিতে আজকে এই বদলি, কি ঘটনার প্রেক্ষিতে আজকে নবান্নে এই চিঠি, তারপর নবান্নের সিদ্ধান্ত, যে ঘটনা দেশের রাষ্ট্রপতিকে কেন্দ্র করে যা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখাবো এবার। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। It is neither the state government program and neither the state government is involved. So don't blame us. पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। একজন দেশের সাংবিধানিক প্রধান, আরেকজন রাজ্যের প্রশাসনিক প্রধান, সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গের দুই প্রান্তে দুজনের থেকেও এভাবেই বেনজির বাগযুদ্ধে জড়িয়ে পড়েন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী। গত 7ই মার্চ বিতর্কের সূত্রপাত। ওই দিন উত্তরবঙ্গে আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্স উপলক্ষে শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্ণা মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঘটে যত কাণ্ড। অনুষ্ঠানের জায়গা বদল ঘিরে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রথমে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় সেখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরত্বের বাগডোগরায়। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। Number one cheer in this country was the President of India. Don't play politics at the time of election as per BJP advice. রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনা, 3 বাহিনীর প্রধান, সুপ্রিম কমান্ডার অব দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। তাঁর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্র রাজ্য সংঘাত, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাগযুদ্ধ, আইএএস আইপিএসদের ভূমিকা নিয়ে প্রশ্ন। কোনোটাই কি গণতন্ত্রের জন্য আদৌ কাম্য? এবিপি আনন্দ। দেখুন, 7ই মার্চ ভারতবর্ষের রাষ্ট্রপতির সফর ঘিরে যা হলো, সত্যি বলতে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে তার কোনো নজির নেই। মাননীয় রাষ্ট্রপতি যে জমিটা তার অনুষ্ঠানের জন্য দেয়া হয়নি, 32 কিলোমিটার দূরে গিয়ে সচক্ষে সেই জমিটি দেখে হতবাক হয়ে কার্যত প্রকাশ্যে তার ক্ষোভ উগরে দেন। সরাসরি তিনি প্রশাসনের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলেন, কিছুটা কটাক্ষ করেই বলেন যে অভিজ্ঞ, তার ভাষায় সুলঝে হুয়ে রাজ্য প্রশাসন কেন সাঁওতালি জনগোষ্ঠীকে একটা অনুষ্ঠান ওই বড় মাঠে করতে দিল না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিজের চোখে দেখে তিনি বলেন যে কারণ দেখানো হয়েছে সেই কনজেস্টেড হওয়াটা আদপে কোনো কারণই নয়। ভগিনী সমা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো কারণে রাগ করেছেন বলে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একেবারে সরাসরি বলেন, কি বলেছিলেন দেশের রাষ্ট্রপতি, দেখাবো। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग है, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়, মাননীয় রাষ্ট্রপতি যা বলেছেন
সেটা সত্যি হলে কেন্দ্রের ব্যবস্থা কেন? রাজ্য সরকারেরই তো দায়ী আধিকারিকদের জন্য ব্যবস্থা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর সেটা যখন হয়নি, তাহলে কি তন্ময় আমরা ধরে নেব যে যা হয়েছে সেটা রাজ্য সরকারের নির্দেশেই হয়েছে? প্রথমেই জানিয়ে রাখি যে মহামান্য রাষ্ট্রপতি যা বলেছেন সেটাও নজিরবিহীন। শো শুরু হয়েছিল এটা বলে যে এই রকম ঘটনা স্বাধীনতা উত্তর আজ অবধি কখনো দেখা যায়নি। সত্যিই তাই, স্বাধীনতা উত্তর অনেক কিছুই দেখা যায়নি যেটা এখন ঘটে চলেছে। তার মধ্যে অন্যতম যে দেশের সাংবিধানিক প্রধান, 1 নম্বর নাগরিক মহামান্য রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা সমস্ত কিছুকে রাজনৈতিকভাবে কাজে লাগানো বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এবং সব কিছুতে। দেখো তুমি ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলতে পারো, কিন্তু আমার বক্তব্য আমি খুব মন দিয়ে, আমি যখন ছিলাম না তুমিও ছিলে না, 7 মিনিট 24 সেকেন্ডের মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যটা দেখেছি। সেখানে কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দল কারুর প্রতি কোনো কটাক্ষ নেই। যেটা আছে সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের ইন্টেনশন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, সেটাই আসছি। রাজ্য প্রশাসন, দেখুন, মহামান্য রাষ্ট্রপতি তো আর নিশ্চয় কোনো দলের নাম ধরে কথা বলতে পারেন না, সেইটুকু অন্তত বলেননি। আমি ধন্যবাদ জানাই ওনার মতো মানুষকে, এবং ওই চেয়ারের যে ওই আসনের যে গরিমা, সেই গরিমাকেও আমরা সম্মান জানাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাষ্যে উনি কথা বলেছেন তার থেকে পরিষ্কার হয় যে উনি কি বলতে চেয়েছিলেন। এখন আরও অনেক কিছু বলার আছে সেই বিষয়ে। মহামান্য রাষ্ট্রপতি মণিপুর নিয়ে কেন কথা বলার সময় পেলেন না? সেখানে আদিবাসী জনজাতি দ্বারা 2000-এর বেশি মানুষ হয় মারা গেছেন, নয় আহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন 2 বছর ধরে, কেন বলার সময় হলো না? এই সমস্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না। ঠিক, কিন্তু উনি ওখানে বলেছিলেন যে আরো বেশি সাঁওতাল ভাই বোনেরা আসতে পারতেন। ওই প্রশ্নটাতেই আসছি, আমি আসছি ওই প্রশ্নটাতেই আসছি। আপনি জিজ্ঞেস করবেন, আমি জানি। এখন এই মহামান্য রাষ্ট্রপতির মতো যারা ভিভিআইপি পার্সন আছেন, তারা যখন কোথাও সফরসূচি ঠিক করেন, তখন তার যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী ওনার সচিবালয় থেকে আগেই জানতে চাওয়া হয়েছিল যে কে থাকবেন, কোথায় হবে, এই সমস্ত বিষয়। সেই সময় দাঁড়িয়েই রাজ্য প্রশাসন জানিয়েছিল যারা আয়োজন করছে, এটা কোনো সরকারি অনুষ্ঠান নয়, একটা সামাজিক সংস্থা বা এনজিও, তাদের একটা অনুষ্ঠান। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মনে হয়েছিল যে সেটা তারা ঠিকভাবে অর্গানাইজ করতে পারবেন না, যেহেতু মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সচিবালয়কে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এবং তার সত্ত্বেও এই অনুষ্ঠান বাতিল হয়নি। এবং 5 তারিখ, উনি 7 তারিখ এসেছিলেন, 5 তারিখ স্পেসিফিক্যালি জায়গাটা কেন দেয়া হলো না আসছি বলা হয়েছিল যে এই জায়গায় এই সমস্যা, নিশ্চয়ই সেই সমস্ত চিঠিপত্র ভিতরে আদান প্রদান হয়েছে। এবং 5 তারিখ সচিবালয় থেকে তাদের যারা প্রতিনিধি, তারা এই জায়গায় এসে দেখে যান, এবং দেখে যাওয়ার পরে সেখান থেকে ফাইনাল প্রোটোকল লিস্ট আসে এবং অ্যাপ্রুভড হয়। আমাদের আপত্তি সত্ত্বেও অ্যাপ্রুভড হয় যে আমরা এই জায়গাতেই করব, এবং এই লোকজন থাকবেন। বিভিন্ন বিতর্ক উঠেছে যে কেন মাননীয় মুখ্যমন্ত্রী নেই। ওই প্রোটোকল লিস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর নামই ছিল না। সেখানে বলা ছিল যে কে থাকবেন, ডিএম থাকবেন, এসপি থাকবেন এবং মেয়র থাকবেন, সেটা পরিষ্কার ওখানে বলা ছিল। সেটা অ্যাপ্রুভড হয়ে এসেছিল সচিবালয় থেকে, অর্থাৎ সচিবালয় আগেই জানতেন। তাহলে সচিবালয় যদি জানতেন, তাহলে সচিবালয় নিশ্চয় মহামান্য রাষ্ট্রপতিকে আপডেট করেননি, নাকি মহামান্য রাষ্ট্রপতিকে না জেনে পাঠিয়ে দিয়েছেন? কেন কোনো মন্ত্রী থাকবেন না? ডজন এ রাজ্যে ডজন মন্ত্রী এবং হাফ মন্ত্রী, মানে মিনিস্টার অফ স্টেট আছেন, কেউ থাকলেন না? আমি বলছি এর আগে অনেকবার এসেছেন, তখন অনেকবার, যতবার এসেছেন ততবার ছিলেন, সবই ঠিক আছে। এক সেকেন্ড, কতবার এসেছেন সে তো আর আমি কাউন্ট করে রাখি, আমি কাউন্ট করেছি। এটা মাত্র তৃতীয়বার। এর আগে মাত্র 2বার এসেছেন, তার সেই সময় ছিলেন, মন্ত্রীরা ছিলেন। আমার বক্তব্য হচ্ছে এবার যে অসুবিধা আছে, মন্ত্রীরা থাকছেন না, সেটা সরকারের পক্ষ থেকে সচিবালয়কে যখন জানানো হয়, তখন সচিবালয় তো পাল্টা অ্যাপ্রুভাল দেওয়ার আগে তো বলবেন যে না, আমরা আপত্তি জানাচ্ছি।
ওনারা অ্যাপ্রুভ লিস্ট পাঠিয়েছেন, সেই অ্যাপ্রুভ লিস্টের ভিত্তিতেই ছিল, তাহলে কোথায় গিয়ে প্রোটোকলটা ভাঙলো? সমস্ত কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে ধরে নিন, কোনো যে অসুবিধায় থাকুক, কোনো একটা অসুবিধার কারণে বলা হয়েছে যে এই অসুবিধা আছে এবং এনারা থাকবেন না, এনারা থাকবেন, সেটা অ্যাপ্রুভ হয়ে এলো। এবার অ্যাপ্রুভ হয়ে এলে থাকতে পারে যাতে 40 জন মন্ত্রীর এবং অসংখ্য প্রতিমন্ত্রীর একজনও থাকতে পারেন না, সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি পাল্টা যেটা বলছি সেটাকে এড়িয়ে যাচ্ছেন যে এই অ্যাপ্রুভালটা তো সচিবালয় থেকে দেওয়া হয়েছে। সচিবালয় কি বলবেন সেটা হচ্ছে সচিবালয় এটা বলতে পারে যে দয়া করে একজন মন্ত্রীকে পাঠান, সেটা দেশের রাষ্ট্রপতির পদের পক্ষে সম্মানের না, একদমই সম্মানের নয়। দেশের রাষ্ট্রপতির জন্য একদমই সম্মানের ওটাও নয়, আবার দেশের রাষ্ট্রপতির জন্য এটাও সম্মানের নয় যে তাকে এই ধরনের একটা অনুষ্ঠানের পর মাইক হাতে তিনি নিজে প্রেসের সামনে মাইক হাতে প্রেস কনফারেন্স করে যেভাবে বলছেন, বোধহয় এই নজির, আমার থেকে তথ্য আপনার কাছে বেশি আছে, আর্কাইভও আছে, এই নজিরও বোধহয় আপনি খুব একটা দেখাতে পারবেন বলে মনে হয় না। সেটাও কিন্তু খুব ওই পদের জন্য গরিমা বৃদ্ধি পেয়েছে এরকমটাও নয়। কিন্তু আমরা বলছি যদি কোথাও অসুবিধা থাকে, এরকম তো বিভিন্ন সময় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা ইভেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এরকম উচ্চ পদে আসীন বা চিফ জাস্টিস, তারা যদি কোথাও সফরসূচিতে থাকে, সেখানে সমস্যা তৈরি হলে তাহলে দরকার হলে সেই সফরসূচি অনেক সময়তে বাতিল হয়, যে না এখানে এই সমস্যা আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সফরসূচি জানানো হয়েছিল সমস্ত কথা, কোনো মন্ত্রী থাকবে না, তাতে রাষ্ট্রপতি তার সফরসূচি বাতিল করবেন। ধন্যবাদ তন্ময়। আমি বলছি আমি প্রোটোকলটা একটু সরিয়ে রাখছি, কারণ স্পেসিফিক্যালি আমি তথ্য দিয়ে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে রাষ্ট্রপতির এই সফর ঘিরে এই যে দুজন আমলাকে আজকে একেবারে স্পষ্ট ডেপুটেশনে, অর্থাৎ সোজা কথায় রাজ্য থেকে সরিয়ে নেওয়ার কথা বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের একজন অবশ্য এই মুহূর্তে নবান্নতে পরবর্তী পোস্টিংও পেয়েছেন। পরের প্রতিবেদন। ममता दीदी मेरे बहन भी है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। You are the priority of BJP and public is the priority of mine. एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত এবার পুরোদস্তুর যুদ্ধে পরিণত হলো। দার্জিলিংয়ে জেলা শাসক মনীষ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে রাজ্য থেকে সরিয়ে ডেপুটেশনে দিল্লিতে চাইল কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে দার্জিলিংয়ে জেলা শাসক মনীষ মিশ্রকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হলো তাকে। এটি সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়া, সরকার পরিচালনা করবার প্রক্রিয়া। এরকম যদি বারবার ডেপুটেশনে চাওয়াটা আরো আগে থেকে শুরু হতো, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী একটু ভালো থাকতো। যারা সিবিআই, ইডি, এনআইএ দিয়ে পলিটিক্স করে, যারা মুখ্য নির্বাচন কমিশনের চেয়ারটাকে দলদাসে পরিণত করে, যারা শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সম্মানকে বিঘ্নিত করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করে, তাদের মুখে নিরপেক্ষতা শুনতে হবে। এই প্রেক্ষাপটে আরো কয়েক ধাপ এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। বিজেপি সর্বভারতীয় সভাপতি, তার কনভয় কেন হামলা হয়েছে বলে পুলিশকে সব ডেকে ডুকে পাঠানো, শাস্তি দেবে বলে কত কিছু দিল্লি বললো, তারপর লবণাজ্ঞা। এটাও আবার ভোটের পরে ঠান্ডা জলে চলে যাবে কিনা কেউ জানে না। সবাই বুঝতে পারছেন আসলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতন কোন যোগ্যতা বিজেপির নেই। দার্জিলিংয়ে জেলা শাসকের পদ পরিবর্তন হলো, কিন্তু তাকে কি ডেপুটেশনে ছাড়বে রাজ্য সরকার? ফের কি সংঘাত বাঁধতে পারে? এটাই এখন মূল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওই দিনই মানে ওই 7 তারিখই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতিকে দিয়েও বিজেপি রাজনীতি বেচতে পাঠিয়েছে, কোট আনকোট বিজেপির এজেন্ডা বেচতে পাঠিয়েছে। মাননীয় রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন। রেগুলার যদি কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি পশ্চিমবঙ্গে আসেন, সারাক্ষণ তাদের পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়। আবার বলছি, কোট আনকোট মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে একবার আসুন না, নিশ্চয়ই তখন গিয়ে রিসিভ করব, কিন্তু রাষ্ট্রপতি যদি বছরে 50 বার আসেন, মুখ্যমন্ত্রীর টাইম কি এত আছে? মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি কোনটা?
রাষ্ট্রপতি বিজেপির প্রায়োরিটি হতে পারেন, মানুষই মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি। ধর্ণা মঞ্চ থেকে সরাসরি বলেছিলেন মুখ্যমন্ত্রী। যখন মণিপুর, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে আদিবাসীদের ওপর অত্যাচার হয়, রাষ্ট্রপতি চুপ করে থাকেন কেন? বিজেপি কি তখন রাষ্ট্রপতিকে মুখ খুলতে বারণ করে দেয়? আবার বলছি, ধর্ণা মঞ্চ থেকে ওই 7ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি বলেছিলেন দেখাবো। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে, ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন राजस्थान आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? क्या মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশের রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন, ট্র্যাপড এই শব্দটা ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী? क्या ঠিক যখন ভেবেছিলাম যে এর থেকে নিচে নামা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে, মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করে প্রমাণ করলেন যে হ্যাঁ, এর থেকেও নিচে নামা যায়। মানে একজন মুখ্যমন্ত্রী, সংবিধানকে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, আদিবাসী, একেবারে মূল বাসী থেকে উঠে আসা এক মহিলা, নারী, তার সম্পর্কে এরকম কুরুচিকর অভব্য আচরণ এবং কটূক্তি, মিথ্যে কথা, কোট আনকোট মিথ্যে কথা বলছেন। এবং তারপরে তিনি কি করছেন? উনি দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে সুমন, যে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়ে প্রোটোকল ব্রিচ হয়েছে, এটা আমরা সবাই জানি। একজন যিনি বিধায়কও নন, আমি মন্ত্রী তো অনেক দূরের কথা, যিনি বিধায়কও নন, সে গৌতম দেবকে পাঠানো হয়েছে যেন একটা দুধে ভাতে কেউ এসছে। আরে দেশের রাষ্ট্রপতি উনি আমাদের নৌসেনা, বায়ুসেনা এবং আর্মির চিফ কমান্ডেন্ট, তাকে এই রকম অপমান করার, তাকে এটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে উনি কথাগুলো বলছেন, প্রতিটা কথা ধরে ধরে আমি বলতে চাই। উনি বলছেন আমার কি অত সময় আছে, 50 বার এসছেন না, এটা আপনিও বললেন, আর আমিও আরেকটু বাড়তি বলছি, এই 2026-এ এটা ওর পশ্চিমবঙ্গে প্রথমবার আসা, প্রথমবার সফর। তা মমতা ব্যানার্জি না তৃতীয়বার না, 2026 সালে প্রথমবার, 26 সালে উনি রাষ্ট্রপতি হওয়ার পর তৃতীয়বার, 2026 সালে প্রথমবার এসছেন। 50 বার আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মিথ্যে বলছেন, অসত্য বলছেন। আচ্ছা, প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে টালবাহানা করা, ওখানে বিধাননগরে না করে এই বাগডোগরায় করা, এবং সবথেকে বড় কথা যারা আসতে চাইছেন তাদের জন্য সিকিউরিটি পাস। বছরে একবারই উনি এসেছেন, 23-এ একবার এসেছিলেন, 24-এ একবার, 25-এ আসেননি, 26-এ এসেছেন। এবার সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন আমরা এই কথা উনি বলছেন আদিবাসীদের নিয়ে কথা, তাহলে তো আমাকে কিছু কথা বলতে হয়। এই শিলিগুড়ি অঞ্চলে, কোচবিহারের ওই উত্তরবঙ্গতেই এই কয়েকদিন আগেই একজন আদিবাসী অন্তঃসত্ত্বা মা, তার পেটে লাথি মেরে তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলে তৃণমূলের গুন্ডা। মমতা ব্যানার্জি কতবার এটা নিয়ে কথা বলেছেন? আমাকে উত্তর দিন যে এটার প্রতিবাদে যখন ভারতীয় জনতা পার্টি এবং যারা আদিবাসী রয়েছেন, আমাদের এসটি মোর্চা যখন রাস্তায় নেমেছিল, তখন ওই আদিবাসী সম্প্রদায়ের উপর মমতা ব্যানার্জির পুলিশ কেন লাঠি চালিয়েছে? মমতা ব্যানার্জি এটা কতবার প্রতিবাদ করেছে? এবং সবথেকে খুব দৃষ্টান্ত, কিন্তু আমি বলছি যে দেশের সাংবিধানিক প্রধান, দ্যাটস এনাফ। বারবার আদিবাসী পরিচয়টাকে সামনে তোলা, এটার মধ্যেও একটা রাজনীতি আছে। মানে আমি বলছি তাহলে এটাও তোমায় বলতে হবে যে বীরবাহা হাঁসদা একজন আদিবাসী মহিলা, তাকে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটাও সমানভাবে নিন্দাযোগ্য। অবশ্যই যখন কথা এলো সুমন, অখিল গিরি যখন ওই কটূক্তি করেছিলেন, কুরুচিকর মন্তব্য করেছিলেন, অদ্ভুতভাবে আরেকজন, আপনি যখন বীরবাহা হাঁসদার কথা বলছেন, কুণাল ঘোষ এবং বীরবাহা হাঁসদা ওখানে বসে, উনি নিজে আদিবাসী সম্প্রদায়ের কেন প্রতিবাদ করলেন না? যখন দেশের রাষ্ট্রপতি তখনও মনোনীত হননি, নির্বাচিত হননি, তখন তার বিরুদ্ধে যখন এরকম কটূক্তি, তখন তিনি কেন বললেন না? না, ওনার দলের মন্ত্রী বলেছেন, সেই অখিলগিরিকে সরতে হলো, উনি অপরাধ করলেন বীরবাহা হাঁসদাকে চটিয়ে। সেটা অন্য অঙ্ক, আমার দরকার নেই। এবার আমার কয়েকটা তথ্য দিতে হবে। দেখুন, আমি কয়েকটা নাম বলছি সুমন: বিবেক ভরদ্বাজ, পুনিত যাদব, মনমিত কর নন্দা,
অনুপ কুমার অগরওয়াল, চন্দন সিনহা, তল্লেন কুমার, সুব্রত গুপ্ত এবং সর্বশেষ মনোজ আগরওয়াল, এরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্যাডারের, যারা এই মুহূর্তে তারা দিল্লি থেকে তাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে। তার মানে পাঠানো যায়, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় যখন এইটা করেছিলেন, অসভ্যতামি করেছিলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, না তার বিরুদ্ধে না শিলিগুড়ির পুলিশ কমিশনার না দার্জিলিংয়ের ডিএমকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়ে তিনি প্রমাণ করলেন যে এগুলোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা রয়েছে, তা না হলে এটা করতে পারতেন। আর সর্বশেষ বলি, দেখুন মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমরাও বলেছি যে শুধুমাত্র শিলিগুড়ির পুলিশ কমিশনার বা দার্জিলিংয়ের ডিএমকে সরানো হবে না, ডিজিপি তাকে জবাবদিহি করতে হবে। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী তিনি কেন এটার আওতায় আসবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এরা এই টালবাহানা করা, দিন পাল্টা, এই ভেন্যু পাল্টানো, চিফ সেক্রেটারি জানতেন না, এটা হতে পারে না। যদি উনি না জানেন তাহলে উনি পদত্যাগ করে দিন, অন্য কাউকে আসতে দিন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একের বেলায় যখন এই মন্তব্যগুলো করা হচ্ছে দেশের মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে, তখন একটার পর একটা কুরুচিকর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোন যোগ্যতায় তিনি দেশের মহামহিম রাষ্ট্রপতিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন? মহুয়া মৈত্র তিনি তো ব্যস্ত থাকেন অন্য সময় সংসদে ঘুষ টুস নেওয়ার জন্য, তিনি একটা চমৎকার ভিডিও করলেন, আবার তার আবার অডিও আমরা গতকাল শুনেছি। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা ভেবেছি যে উনি এর থেকে নিচে নামতে পারেন না, উনি নামলেন, এবং যেরকম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়েছিল সে মরে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করিয়া দিলেন যে এদের পেছনে মাথাটা হচ্ছে তিনি নিজেই। নমস্কার। তন্ময় কেয়াদি বললেন যে মহামান্য রাষ্ট্রপতি চিফ অফ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, নিশ্চিতভাবে সবাই সেটা জানি, কিন্তু বিজেপির তখন মনে ছিল না যখন একটা যুদ্ধ বন্ধ করতে হয় তখন সেই যুদ্ধ বন্ধ করাটা আমাদের মহামান্য রাষ্ট্রপতির থেকে পারমিশন না নিয়ে অন্য দেশের রাষ্ট্রপতির থেকে পারমিশন নিয়ে ফেলেছেন, ভুল করে ফেলেছিলেন। দ্রৌপদী মুর্মুর জায়গায় ডোনাল্ড ট্রাম্প, আমি বলিনি ডোনাল্ড ট্রাম্প আগে ডোনাল্ড ট্রাম্প আমরা তো নির্লজ্জ, আপনারা আপনাদের প্রচুর লজ্জা আমি দেখতে পেয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মমতা ব্যানার্জি দাঁড়ান না, কিন্তু নমস্তে ট্রাম্প হাউডি মোদি আপনার নেতা বলেছেন, আপনার নেতা বলেছেন সে তো এইটা থেকে বলে ইরানকে আক্রমণ নিয়ে, ইরানকে আক্রমণ নিয়ে নরেন্দ্র মোদি এবং আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ডিপ্লোমেসি কোথায়? কোনো ডিপ্লোমেসি নেই, পুরো ডিপ্লোমেসিটাকে তো নষ্ট করে দিয়েছে। রাজনীতিতে আন্তর্জাতিকতাবাদের প্রতিভু সায়নদীপ এখানে আছে। আমরা একটু আবার আমাদের দেশ এবং রাজ্যে ফিরি। আমি সরাসরি এর আগেও দেখিয়েছিলাম যে তৃণমূল একেবারে তন্ময়রা অফিসিয়ালি জানিয়েছিল যে তারা মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করতে চান, এবং সেখানে আজকে স্পষ্ট সৌগত রায় বলছেন যে তৃণমূলী প্রতিনিধি দলকে মাননীয় রাষ্ট্রপতি সময় দিলেন না, রাষ্ট্রপতির সময় নেই, এই কথা জানানো হয়েছে। পরের প্রতিবেদন। রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিতর্কের মধ্যেই সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দার্জিলিংয়ের জেলাশাসক শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে দিল্লিতে চাইল কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে তৃণমূল সাংসদদের সাক্ষাতের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। 7ই মার্চ বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সভাস্থল বদল নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সাঁওতালদের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন। कोई चाहते नहीं संताल आगे बढ़े, कोई चाहते नहीं कि संताल शिक्षित हो, कोई चाहते नहीं कि संताल मजबूत हो, कोई चाहते नहीं संताल आगे बढ़े। এরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যে আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড দিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই বাংলার মানুষ। অ্যাকসেপ্টেড, গ্রহণ করলাম, এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে রিপোর্ট কার্ড ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। আই উইল রিকোয়েস্ট ডেরেক অ্যান্ড সুদীপদা টু আস্ক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টু সাবমিট whatever we have done for the tribal people and especially the Santali people. মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি সময় চেয়ে 9ই মার্চ চিঠি পাঠান তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন।
চিঠিতে বলা হয়, সমাজের সব স্তরের মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আপনাকে জানাতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। গত 1 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়নের জন্য যুগান্তকারী কর্মসূচি নিয়েছে। জবাবে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, আবেদনটি বিবেচনা করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে মঞ্জুর করা সম্ভব হয়নি। ये राष्ट्रपति का इच्छा है, हम लोग तो उनको क्लैरिफाई करने चाहते हैं कि पश्चिम बंगाल में ट्राइबल्स के लिए क्या क्या किया राज्य सरकार, तो टाइम नहीं दे रहे हैं, हम फिर मांगे हैं टाइम, देखा जाए। এটা রাষ্ট্রপতি মহোদয়ের সিদ্ধান্ত, তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। ডিএসআর নাম্বার, ইভিএম এ গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না। 16 থেকে 20 মার্চের মধ্যে ফের রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে তৃণমূল। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার অধ্যক্ষ, তাদের নিয়ে দলীয় রাজনীতি এর আগে আমরা বহু দেখেছি। জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে দলীয় রাজনীতি রোজ দেখছি। বিশেষ করে কমিশনার বাছার কমিটিতে পরিবর্তনের পর রাজনীতির ঘোলা জলটা আরও ঘুলিয়ে উঠেছে। রাজ্যপাল নিয়ে রাজনীতি তো জ্ঞান হওয়া থেকে দেখছি, কিন্তু স্বয়ং দেশের রাষ্ট্রপতিকে নিয়ে দলীয় রাজনীতির একেবারে সংকীর্ণতম টানাটানি, বিবৃতি, পাল্টা বিবৃতি, এ জিনিস অভূতপূর্ব। ভারতীয় গণতন্ত্রের কি এতটা দৈন্যদশা? একটা সাংবিধানিক পদও দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে পারবে না, কাদা ছোঁড়াছুড়ির ঊর্ধ্বে থাকতে পারবে না? এই পরিষ্কার প্রশ্ন নিয়ে যাব পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, আমি আজকের আলোচনাতে বলতে পারতাম যে কেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সফরকে বিরোধিতা করেছেন বা সহযোগিতা করেননি, প্রোটোকল মানেননি। ভোটের রাজনীতির জায়গা থেকে বলতে পারতাম যে কিভাবে আদিবাসী সিট 16টা বা তফসিলি যাতে 68টা সিটে প্রভাব পড়তে পারে সেই ভাবনা থেকে তাকে জায়গা দেওয়া হয়নি। আমি অবশ্যই বলতে পারতাম যে কিভাবে বীর হাসদা, শুভেন্দু অধিকারী, অখিলগিরিরা বিভিন্ন সময় আদিবাসী সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে আমাদের দেশের প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যেটা করেছে অন্যায়, যেটা করেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। যেটা তারা করেছেন সেটা স্বাধীন ভারতবর্ষে এই ধরনের অপমান রাষ্ট্রপতিকে এর আগে কোনো মুখ্যমন্ত্রী বা তার সরকার করেনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চিন্তিত, আমরা আতঙ্কিত যে এইভাবে যদি সাংবিধানিক পদগুলোকে রাজনীতিকীকরণ করা হয় দলীয় স্বার্থে, তাহলে আমাদের এই সংসদীয় গণতন্ত্র অচিরেই বিপন্ন হবে। আমি মনে করি যে এর আগে আমি তো কোনোদিন দেখিনি, 1-2টো উদাহরণ ছাড়া, যে সরাসরি বিচারপতির নাম করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে তোপ ডাকছে তৃণমূল কংগ্রেসের, স্বয়ং মুখ্যমন্ত্রী ডাকছেন এবং তাদেরকে বিজেপির সাথে যুক্ত করে দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন। মানে সংবিধানে হাইকোর্টের বিরাট জায়গা, সেই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একের পর এক মানে দাগিয়েছেন। ইলেকশন কমিশন তো প্রতিবারই থাকেন, এবার নয় এসআইআর জন্য স্পেশাল, কিন্তু যেবার এসআইআর থাকে না সেইবারও মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের মানে কার্যত শত্রু বানিয়ে ফেলেন। তিনি আর্মিকে শত্রু বানিয়ে ফেলেন, আর্মি কুপ হন। তিনি একের পর এক রাজ্যপাল যারা আসেন তাদেরকে তিনি প্রতিপক্ষ বানান, আবার যখন তার প্রয়োজন হয় তাকে ফুলমালা দিয়ে আলাদা করে মর্যাদা দেন। ফলে আমি তো বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যেটা পপুলিস্ট পলিটিক্স, সেখানে প্রতিপক্ষ বা এনিমি বানানোটা মানে এটাই তার মানে রাজনীতির বৈশিষ্ট্য। পপুলিস্ট পলিটিক্সে সবসময় একটা এনিমি চাই, একটা বিপক্ষ চাই। এখন রাষ্ট্রপতিকে যদি আমি বিপক্ষ বানাই তাহলে মানে ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাটা কোথায় যায়? যদি আমি মানে হাইকোর্টের বিচারপতিদেরকে প্রতিপক্ষ বানাই, আমি যদি ইলেকশন কমিশনারকে প্রতিপক্ষ বানাই, তাহলে আমি আলটিমেটলি পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি আমার আস্থা নেই। আমি যা বলবো সেটাই যদি শেষ কথা হয়, তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা কার্যত বিপর্যয় পশ্চিমবাংলাতে এসে পৌঁছেছে। এবং একই সাথে আপনাকে এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা যেটা বারবার লক্ষ্য করছি যে প্রোটোকলের কনটেক্সটেও কিন্তু
পশ্চিমবাংলা সরকারের মানে যে অবস্থানটা নিচ্ছেন সেটা একেবারেই কাম্য নয়। কারণটা কি, যে কোনো রাষ্ট্রপতি গেলে একেবারে প্রোটোকল বলছে যে মুখ্যমন্ত্রী নর্মালি তিনি মানে তাকে অভ্যর্থনা করেন বা মিট করেন, যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে কোনো সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী থাকবেন এবং সেটা রাজ্য সরকারের মানে তিনি নির্বাচিত মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী থাকবেন। গৌতম দেব একটা লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি ভারতবর্ষের যে সাংবিধানিক যে ক্ষমতার যে বিভাজন তাতে পুরসভার প্রধান, অর্থাৎ তিনি লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছেন, রাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করছেন না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় 44 জনের উপরে মন্ত্রী আছেন, একটা ক্যাবিনেট মন্ত্রীকে উনি পাঠালেন না এবং পাশে তিনি বলছেন 50 বার আসলে আমাকে 50 বারই অভ্যর্থনা করতে হবে, স্বাগত জানাতে হবে। হ্যাঁ, এই ভাবনাটার মধ্যে কি টোন আছে? এই ভাবনাটার মধ্যে আছে যে আমিত্ব আছে, আমি পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমি শেষ কথা বলবো, আমার মানে দেশের যিনি রাষ্ট্রপতি তাকে যদি তিনি যদি অবজ্ঞা হয় তাকে অবজ্ঞাই করব। কিন্তু এই যে টোনটা যে 50 বার আসলে 50 বারই আমাকে যেতে হবে, এর মধ্যে দিয়ে একটা উদ্ধত আচরণ এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিকে অস্বীকার করার অবস্থান তার মধ্যে স্পষ্ট হয়। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে বারবার যারা উদ্যোক্তা ছিল, সাঁওতালি পরিষদের যারা সদস্য ছিলেন, তারা অভিযোগ করেছেন যে একাধিকবার আমরা আবেদন করেছি, রাষ্ট্রপতি আসবেন সেটা জানিয়ে ডিটেইলিংয়ে পরেও আমাদেরকে 5 বার জায়গা বদলের প্রশ্ন এসছে। আমরা জায়গা মানে বদল এতবার বারবার প্রশাসন থেকে করা হচ্ছিল যে কার্যত বিরোধী দলের যেরকম অবস্থা হয়, একটা বিরোধী দল গত 5 বছর ধরে শুধু শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা একটা সভা করবার জন্য তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। 111 বার হাইকোর্টে শুভেন্দু অধিকারী গেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সভা করবার এখতিয়ার দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রপতিকে একটা মানে প্রজাতান্ত্রিক দেশের সর্বোচ্চ পদের অধিকারীকে তার সভাকে কি এই বিরোধী দলের সভা ভেবেছিলেন? তিনি কি ভেবেছিলেন দ্রৌপদী মুর্মুর যে সভা, সেই সভাটা আর 5টা বিরোধী দলের সবার মতন যে তাকে অনুমোদন দেব কি না দেব আমি জানবো, আমি শেষ কথা, এরকম একটা ভাবনা তার কাজ করেছিল? এটা নতুন নয়। দ্রৌপদী মুর্মু এই তৃণমূল শাসনকালে রাজ্যপাল হিসাবে, তখন উনি রাজ্যপাল ছিলেন, তিনি জঙ্গলমহলে আরেকবার সাঁওতালি পরিষদের সভায় এসেছিলেন, তার হেলিকপ্টারের পারমিশন পায়নি বলে এই খবর, এবং তাকে কলাইকুণ্ডা থেকে নেমে কিন্তু গাড়ি করে ওই ঝাড়গ্রামে এসে কিন্তু সভা করতে হয়েছিল। পশ্চিমবাংলাতে একাধিক বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু অনেক সময় সভা করবার জন্য আসতে চান, তাদের হেলিকপ্টারের পারমিশন পাওয়া যায় না। এমনকি প্রধানমন্ত্রীর মানে সভা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় ওই বাঁকুড়াতে সেই মাঠ পাওয়ারকে নিয়ে আপনারা জানেন যে শেষ পর্যন্ত মানে ডাইরেক্টিভ দিতে হয়েছিল। ফলে রাজ্যে মানে মুখ্যমন্ত্রী এই যে মানে বিরোধী দলের সভা সমিতি বা এবং কনস্টিটিউশনাল বডির সভা সমিতি করার এখতিয়ার যে তার সংবিধানের 19 নম্বর ধারাতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পশ্চিমবাংলাটাকে যদি মনে করেন যে একটা আলাদা দেশ, তাকে ভারতের প্রজাতন্ত্রের নিয়ম নীতি প্রোটোকল মানতে হবে না যদি মনে করেন, তার তীব্র বিরোধিতা আমরা করব। বিশ্বনাথ দা এত সিলেক্টিভ ভাবে এত চিন্তিত হয়ে পড়েছেন পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে, ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে, মুশকিলটা হচ্ছে বিশ্বনাথ দাদের চোখে পড়ে না কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হেলিকপ্টারে করে যেতে চেয়েছিলেন তাকে পারমিশন দেওয়া হয়নি ডিজিসি এর পক্ষ থেকে, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নিয়ে যেতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে খবরটা কিন্তু হয়েছিল যে হেলিকপ্টারটির ইন্স্যুরেন্স রিনিউড হয়নি, ইন্স্যুরেন্স নিয়ে ডিজিসিএ হচ্ছে পারমিশন দেয়, হেলিকপ্টারকে উঠতে দেবে না, না ইন্স্যুরেন্স পারমিশন দেয়নি। যে ইন্স্যুরেন্স না থাকলে কোন হেলিকপ্টারকে কি পারমিশন দেয়? এই ইন্স্যুরেন্স না থাকলে কোন হেলিকপ্টারে কি এক্স্যাক্টলি মানে এই দেশের রাস্তায় কোন গাড়ি চলাটাই বেআইনি ইন্স্যুরেন্স ছাড়া। দ্বিতীয় হচ্ছে উনি বললেন বিচারপতিকে মানেন না, বিচারপতিকে কোথায় মানেন না, বিচারপতিকে মানেন, কিন্তু আপনারা যাকে ভগবান মানিয়েছিলেন পরবর্তীকালে সেই ভগবানের চেহারাটা বাই নেম হবে তো অভিজিৎ গাঙ্গুলি, কারণ আপনারা এই স্টুডিওতে বসে ভগবান মানিয়েছেন, তার জন্য তার প্রাপ্য ছিল আগে থেকে ঠিক করে রেখেছিল, তার বিরুদ্ধে সংসদীয় গণতন্ত্র জিতে এসছেন তাদের
এটা খুব ইন্টারেস্টিং। এক সেকেন্ড আছে তন্ময়, একটা জিনিস বলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তারপরে তিনি সত্যি সত্যি সরাসরি বিজেপি দলে যোগ দিলেন, তার মানে তোমরা প্রতিদিন স্টুডিওতে এসে বলো যে তার আগে যে কটা রায় দিয়েছিলেন বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্তটা হচ্ছে বিজেপির চক্রান্ত, কারণ তখনই তার মানসিকতা সেট হয়ে গেছিল। সেই একই যুক্তিতে রাজীব কুমার যখন রাজ্যসভায় যান তিনি তো ডিজিপি হিসেবে এবং তার আগে প্রত্যেকটা উচ্চপদস্থীয় পুলিশ কর্তা হিসেবে তার পদে তার নেওয়া সবকটা সিদ্ধান্ত তোমাদেরই যুক্তিতে, আমার নয়, তোমাদেরই যুক্তিতে তো সমস্ত তৃণমূলের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। একদম এই কথাটাই এবং এখানে থামে না, রঞ্জন গগৈয়ের সময় এই প্রশ্ন উঠেছিল। আমি যেটা বললাম আপনি কথাটাকে আরেকটু এক্সটেন্ড করলেন সুমনদা। আমি বললাম যে অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে একটা ভগবানের আসনে বসানো হয়েছিল সেই প্রশ্নে যে বারবার তাকে বলা হয়েছে, দেখো আমি বলছি ডিজিপি হিসেবে রাজীব কুমারও তো একেবারে সর্বোচ্চ আসনে, এবং সেটা সত্যি বলতে একটা না জনগণ ওমা অশ্রদ্ধা করে নাকি রাজ্যের ডিজিপিকে, মানে তৃণমূল আমলে ডিজিপিদের রাজ্যের জনগণ অশ্রদ্ধা করে, তার ডিজিপিকে সাপোর্ট করবে না। কিন্তু নাগরিকরা অশ্রদ্ধা করে কিনা ডিজিপিকে, মানে আজকে ধরো পীযূষ পান্ডে ডিজিপি, আমি বলছি একটা ম্যান অন দ্য স্ট্রিট ডিজিপিকে অশ্রদ্ধা করে তৃণমূলের ডিজিপি বলে? না, অশ্রদ্ধা করবে একই তো, অশ্রদ্ধা করবে কেন? কিন্তু আমি বলছি যে তাকে ভগবানের আসনে বসিয়েছিলেন, রাজীব কুমারকে ভগবানের আসনে বসান যাব, ডিজিপি শাসক দলের নয়, ডিজিপি সরকারের, রাজ্য সরকারের। তো আপনাদের মানসিকতা পাল্টে বিজেপি শাসক দলের সঙ্গে আমি বলছি এটা নয়, আমাদের ডিজিপি বলে মানুষের ডিজিপি, তাদের শাসনকালে কেন তার ডিজিপির সম্পর্কে আলাদাভাবে সমালোচনা করবে? চিফ সেক্রেটারি নয়, আমাদের রাজ্যসভার সদস্য, সেই জন্য আমাদের ডিজিপি। শাসক দল তার নিজের ডিজিপি কে, মানে তাদের সরকারের ডিজিপি, সরকার তো আমাদের সরকার, যদি আমাদের আমি আমাদের সরকারের আধিকারিক তাকে সমালোচনা করব যদি মনে হয় যে তিনি কিছু খারাপ কাজ করতে পারে, সরকারে আমাদের দলই আছে, সরিয়ে দেবে, কিন্তু সমালোচনা আমি দুটো জিনিস জায়গা থেকে আমার দেখেন, নূরে আলম কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। মানে বিচারপতি তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া এটা নূতন ঘটনা নয়, বরঞ্চ অভিজিৎ গাঙ্গুলি অনেক পরেই বিজেপিতে এসেছে। তৃণমূল কংগ্রেস জানি শুধু অভিজিৎ গাঙ্গুলির দিকে না তাকায়, ও নিজের দিকেও তাকায়। দ্বিতীয় যেটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য, তৃণমূল কংগ্রেস কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করে, কনস্টিটিউশনাল প্রধানের প্রতি অন্যায় অবিচার করে কিন্তু ভেতর থেকে লার্ন করছে না। এই যে তন্ময়ের দৃষ্টিভঙ্গিটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি, যে দ্রৌপদী মুর্মু প্রধান মানে রাষ্ট্রপতি হিসাবে তাকে যে অপমানিত করলাম, এটা কিন্তু আরেকটা অন্যায়কে দিয়ে ঢাকতে চাইছে। আমি যাবো কি একটাই টিপ্পনি কাটলাম, সেটা হচ্ছে যে ধরা যাক তন্ময়ের দৃষ্টিভঙ্গিটা তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি হলো না, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তন্ময় কি এই স্টুডিওতে আসতো? আমার তো মনে হয় না। তন্ময় উনি যেটা বললেন, তারা যদি দলের এই জাতীয় নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি, তাদেরকে বিজেপি যদি নিজের মতো করে কাজে করে না, লেখাগুলো পড়িনি, এগুলো আমাকে বলতে হয় না, পড়ে বলতে হয় না, কে আদি অনেক পড়াশোনা আপনার আছে, শুধু ওইটাতে যাবেন না, কে আদি তাহলে অন্যদিকে যাবে, ওটাতে যাবেন। Are you threatening me? আপনি আমার পড়াশোনা নিয়ে ডিক্টেট করবেন না, আপনি আপনাকে যে দেশের মহামান্য রাষ্ট্রপতিকে কিছু নেই, আপনি এটা করতে পারেন না, আপনি এইভাবে পার্সোনাল আমি আমার ঘটনাতে আসবেন কেন? আমি থাকলে আপনাকে পাঠাতাম না, সেটা আলাদা। এক টাইম না নিয়ে আমার বক্তব্য আসলে জানেন কিছু বলার নেই। আমার বক্তব্য হচ্ছে উনি বলছেন রাজীব কুমার কোনো অন্যায় করলে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন, যখন তদন্তকারী সংস্থা তাকে শুধুমাত্র জেরা করতে এসেছিল,
সেটা কি ব্যবস্থা নেওয়া বলে? আমি জিজ্ঞাসা করছি সুমন। এই রাজীব কুমার যখন, আবার বহিরাগত বলা যাবে না কারণ তিনি মেনকা গুরুস্বামী বা রাজীব কুমার বহিরাগত নন, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান কিন্তু বহিরাগত নন। অন্য সময় গুজরাট, উত্তরপ্রদেশ সব গালাগালি দাও, এই সময় দেওয়া যাবে না। আচ্ছা, এই যে রাজীব কুমার তাকে যে বানানো হয়েছে, আমি এই প্রশ্নটাই করলাম একদম এক্স্যাক্টলি, যে তিনি যখন সর্বোচ্চ পদে আসীন ছিলেন পুলিশের, এবং সেই সময় আমরা জানি কিভাবে ভারতীয় জনতা পার্টির ওপরে কোনো মিটিং মিছিল কিচ্ছু করার অনুমতি দেওয়া হয় না, আমাদের কোর্টে যেতে হয়। তাহলে কি সেটা এখন আফটার রাজীব কুমার বেটার বলছে? না বেটার বলছে না, না কোনো বেটার না, না আমি বলছি ওনার সময় যেটা হয়েছিল, তারপরে একটা যুগ আসে, একটা রাজীব কুমারের যুগ, এই পান্ডে বাবুর যুগ, এরকম আসে। কিন্তু আমার বক্তব্য তাহলে সেটা তো উনি তৃণমূলের কথাতেই করেছিলেন, ওনার লজিকই আমি জিজ্ঞাসা করি। আমি তন্ময়ের কাছে যাবো, শুধু একটাই আমার বলার আছে। তুমি বারবার অন্তত 3 বার আমাদের সরকার বললে, আমি বলছি যে সরকারটা চলছে তুমিও মানবে এটা 10 কোটি মানুষের সরকার হয়ে যাওয়ার পরে যে ভোট দেয় তারও সরকার। একদম আমি আপনার সঙ্গে একমত যে নিশ্চিতভাবে এটা 10 কোটি মানুষের সরকার, এবং কেন্দ্রেও যে সরকারটা আছে সেটাও 140 কোটি মানুষেরই সরকার। আমি যেটা বলতে চেয়েছি যে আমাদের সরকার অর্থাৎ শাসক দল যারা আছেন তারা তাদের যে নির্বাচিত মানে মানুষের নির্বাচিত যে সরকার আছে, আপনি কথা জাগলারি করছেন, কিন্তু কথাটা হচ্ছে সেই সরকারের যারা প্রশাসনিক ভূমিকায় আছেন তাদের সমালোচনা হচ্ছে তাদের দলের মুখপাত্ররা এসে করবেন, নাকি যদি কিছু মনে হয় ভিতরে, ধরুন কিছু একটা গন্ডগোল আছে মনে হলো, তাহলে তো তাকে সরিয়ে দেবেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাহলে তার সমালোচনাটা টিভি চ্যানেলে এসে নিশ্চয় করবেন। এটা বললাম। আর আরেকটা কেয়াদি একটা কথা বলেছেন, আমি 10 ক্ষেত্রটা বললে আমার আর দর্শকদের বুঝতে বলেনি, এই যে সরিয়ে দেবে যেটা বলছো, যে কোনো ক্ষেত্রে যদি শাসক দল হিসেবে যারা আছেন, দার্জিলিং এর ডিএম এর ক্ষেত্রে বলছো, মানে পত্তা বললে বুঝতে সুবিধা হয়। ডিএম কে মনে করেছেন যে প্রশাসনিক ভাবে তাকে এখানে আনা উচিত, এনেছেন। আমি একটা 10 সেকেন্ডের একটা সিপির পালা না, আমি 10 সেকেন্ডের একটা জাস্ট নিয়ে নিচ্ছি। কেয়াদিরা বললেন মানেকা গুরুস্বামীর কথাটা বললেন, বহিরাগত তত্ত্ব বললেন। আমি বলছি মানেকা গুরুস্বামী ভারতবর্ষের মধ্যে প্রথম এলজিবিটি সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভ। তাতে না কাউরি কিছু এসে যাচ্ছে একেবারে বেলাইনে চলে যাওয়ার আগে দেখুন এখানকার ডেসিবেল লেভেল এমন জায়গায় চলে যায় যে আমার মনে হচ্ছে ছোটবেলায় ফিরে যাই সেই ঠাকুমার, কে কার ঠাকুমার ঝুলিতে বলেছিলেন না ডালিম কুমারের সেই সংলাপ, সিঁড়ি তুমি কার যে যায় তার। মানে আমি বলছি প্রায় আমাদের দেশের পদগুলো সেই জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এরপর সায়নদীপের কাছে আমায় যেতেই হবে, তার আগে দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে এই গোটা বিতর্কটা নিয়ে গোটা দেশ জুড়ে রাজনীতির ঝড় উঠেছিল। কি চেহারা ছিল তার দেখুন। রাজ্যে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল বদল, প্রোটোকল ভঙ্গের অভিযোগ, বাকযুদ্ধ আগেই চরমে উঠেছিল, কারণ মুখ খুলেছিলেন খোদ রাষ্ট্রপতি, পাল্টা জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे, मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। आप वेस्ट बंगाल का बारे में टिप्पणी करने का पहले आपको खुद बीजेपी का स्टेट का क्या हालचाल है देखना चाहिए था। यू मस्ट विजिट मणिपुर एंड टॉक टू ट्राइबल पीपल। चुनाव का पहले आप लोगों को मुख खुल जाता है, आप लोग का शकल दिखा जाता है, लेकिन चुनाव के बाद 4 साल 5 साल आप लोगों को नहीं मिलता है। রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 68টি তপশিলি জাতি, 16টি জনজাতির জন্য সংরক্ষিত, অর্থাৎ আদিবাসীরা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। এই আবহে ভোটের আগে রাজনীতিও শুরু হয়েছে জোরদার। राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। পাল্টা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুরনো ছবিকে হাতিয়ার করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। যারা বলছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য, আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন।
তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। 24 ঘন্টার মধ্যে পাল্টা ভিডিও পোস্ট করে বিজেপির তরফে দাবি করা হয়, রাষ্ট্রপতির যে সমস্ত কার্যক্রম পরম্পরা তাকে জানুন, তারপরে জনসমক্ষে ফটো দেখার, ওটা মাননীয় লাল কৃষ্ণ আদবানীকে পুরস্কৃত করছেন মাননীয় রাষ্ট্রপতি। সেই সময় সবার বসে থাকারই কথা, উঠে দাঁড়ানোর কোনো রীতি নেই। এই আবহেই দার্জিলিং এর জেলা শাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠালো কেন্দ্রীয় সরকার। আর এদিনই সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্যের 5টি জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার এবং সদগোপ জনগোষ্ঠীর জন্য দ্রুত 5টি পৃথক বোর্ড গঠন করতে চাইছে তার সরকার। এবিপি আনন্দ। দেখুন, শুরুতেই আপনাদের বললাম না যে জেপি নাড্ডার কনভয় অ্যাটাকের কাহিনীতে একটা টুইস্ট আছে। অনেকেই সেটিংয়ের উদাহরণ দিতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার পরের পদক্ষেপগুলো বলেন। তাদের যুক্তিটা কি? 2020 সালের 10ই ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলা হয় দক্ষিণ 24 পরগনা রামতলার কাছে। তারপর রাজ্যের 3 জন অফিসারকে এইভাবে ডেকে পাঠিয়েছিল দিল্লি। এটা 2020-র ঘটনা। 2021-এর ভোট হলো। রহস্যজনকভাবে 2021-এর ভোটের পর 3 অফিসারকে ডেকে পাঠানোর এই অর্ডারটা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেটাও আরেকটা ভোটের আগে। আর এই ঘটনাও আরেকটা ভোটের আগে। সুতরাং প্রশ্ন ওঠে যে ভোট মিটে গেলে আবার আমে দুধে মিশে যাবে না তো? সায়নদীপ কি বলে? পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে বোঝা যাচ্ছে। উন্নয়ন, কর্মসংস্থান, বেকারি, চাকরি চুরি, মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়লো, গ্যাসের লাইনে অটোর লাইনে মানুষ, আদিবাসী মানুষের জল, জঙ্গল, জমির অধিকার, কোনো কিছু আলোচনা নেই। এখন কি প্রোটোকল নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। ভালো যে মানুষের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন না, কিন্তু পশ্চিমবাংলা দেখিয়ে দিল যে যেভাবে আমাদের এখানকার ভোটে রাষ্ট্রপতিকে নামানো হচ্ছে তা কার্যত নজিরবিহীন। আসলে রাজায় রাজায় যুদ্ধ হয়। তাহলে তোমরাও মনে করছো যে কেন্দ্রীয় শাসক দল তার রাষ্ট্রপতিকে নামিয়েছিল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী সুযোগ দিয়েছে বলে আমি আসছি সেটাতেই। রাজায় রাজায় যুদ্ধ হয়, তৃণমূল বিজেপির লাভ হয়। আর আইএস অফিসার, আইপিএস অফিসাররা বলির পাঠা হয়। তবে সবাই বলির পাঠা না, কেউ কেউ আবার ঘুঘুর বাসা। আমরা মনে করি যে রাষ্ট্রপতি আমাদের দেশের সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি পদের একটা মর্যাদা আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাষ্ট্রপতি পদের এই অমর্যাদা করলেন, এটা সংবিধানের অমর্যাদা। ঠিকই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্ষোভের কথা থাকলেও সব ক্ষোভের কথা তার সাংবিধানিক মর্যাদার কথা ভেবে বলা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী কে কার কথা শোনে? আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সব ঘটনা ঘটিয়ে পশ্চিমবাংলার মাথা হেট করে সংবিধানকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তার কারণ হলো বিজেপি এই সুযোগটা করে দিয়েছে। সাংবিধানিক পদগুলোকে কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়। একজন রাষ্ট্রপতি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করছেন, আবার মুখ্যমন্ত্রী সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে কুৎসা করছেন, আবার বিজেপি এই রাজনৈতিক ফায়দা লড়বার জন্য একজন রাষ্ট্রপতির জনজাতি সত্তা তাকে ব্যবহার করছেন। এটা কল্পনা করা যাচ্ছে। আপনি ধরুন যে জগদীপ ধনকর গ্যারেজ হওয়ার আগে তিনি যখন রাজ্যসভার অধ্যক্ষ ছিলেন, যেভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের সম্পর্কে পার্লামেন্টের হাউস সামলাবার বদলে উনি যে মন্তব্য করতেন, ওটা রাজনৈতিক দলের কর্মীরা করতে পারে, কোনো স্পিকার করতে পারে না। আবার লোকসভার স্পিকার কয়েকদিন আগে বললো, আবার এটাও বলো যে উল্টে কংগ্রেসের সাংসদদের তিনি বেশি সময় দিচ্ছেন, বিজেপির সাংসদরা তো জগদীপ ধনকরের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। কিন্তু সময় দেওয়া আর বিরোধী দলের সাংসদদের সম্পর্কে রাজনৈতিক মত, এটা অধ্যক্ষের স্পিকারে বসে, মানে লোকসভার স্পিকারে বসে বসে না। ওই সময় দেওয়াটা ওটা কিছুটা একটা সাজানো ঘটনা হতে পারে। আবার আমি বলছি লোকসভার স্পিকার কয়েকদিন আগে মন্তব্য করলেন যে বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীকে নাকি শারীরিকভাবে হেনস্থা করার পরিকল্পনা করছে। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা স্পিকারের পোস্টে বসে করা যায় না। রাজনৈতিক দলের নেতা আর স্পিকারের মধ্যে পার্থক্য কি করে করতে হয়, এটা সোমনাথ চ্যাটার্জির থেকে শেখা উচিত। দোকান কাটা বেহায়ারা ওইসব শিখবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কিন্তু তোমার প্রথম অংশে আমি একটা তথ্য দিই, তোমায় বাড়তি সময় দেবো আমি। রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক কদিন আগে এনডিএর তরফ থেকে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হলো। 2022 সালের 1 জুলাই মুখ্যমন্ত্রী কোট অ্যান্ড কোট বলছেন
যে মহারাষ্ট্রে সরকার বদলের পর ওদের মানে বিজেপির শক্তি বেড়েছে, তাই দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি। বিজেপি আগে প্রার্থীর নাম জানালে বিবেচনা করে দেখতাম। আচ্ছা, আমি বলছি সুমনদা, এই সেটিং নিয়ে আরো আলোচনা করে লাভ আছে। সে শুধু রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু কেন, এই জগদীপ ধনকরের ক্ষেত্রেও তো মমতা ব্যানার্জি একই কাজ করেছে। মেঘালয়, গোয়ায় গিয়ে ভোট কাটাকাটি, ত্রিপুরায় গিয়ে ভোট কাটাকাটিতে বিজেপির সঙ্গে থেকে একই কাজ করেছে। এগুলো যেহেতু মানুষের কাছে পুরনো অভিজ্ঞতা, এগুলো আমি নতুন করে আলোচনা করলাম না, এগুলো সবাই জানেন। আমি যে কথাটা বলছিলাম যে সাংবিধানিক পোস্টকে ব্যবহার করা, এমনকি ইলেকশন কমিশন, তার কমিশনার জ্ঞানেশ কুমার, ভাবা যায় রাহুল গান্ধী যেদিন বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করলো, সেই দিনই জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনি যদি ভোট চুরি নিয়ে প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মমতা ব্যানার্জি সাহস পাচ্ছে বিজেপির এই ঘটনাগুলোর কারণে। কিন্তু সায়নদীপ, যে জ্ঞানেশ কুমার নিয়ে এত কথা তোমরা বলছো, তুমি বলছো কালো পতাকা দেখাচ্ছ পশ্চিমবঙ্গে, কেরলও ভিজিট করে এলেন, একটা বিক্ষোভ হয়নি। এটাই তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি 10 লাখ লোক বাদ গেছে কেরল সরকারে, তোমাদের সরকার ক্ষমতায়। আমরা বারবার বলেছি 30% মুসলিম মানুষ কেরালায় আছে, 18% খ্রিস্টান মানুষ। আমার বক্তব্য, কেরালায় তো সিপিএম বিক্ষোভ দেখালো না, প্রয়োজন হয়নি তো। এখানে তো ওখানে তো আমি বলছি জুডিশিয়াল অফিসার রিক্রুটমেন্টে তো প্রয়োজন হয়নি। জ্ঞানেশ কুমার কেরালায় ভালো, বঙ্গে খারাপ, তাই তো? আরে এখানে তো কোনো মানে হয় না। আমি বলছি তৃণমূল বিজেপি বোঝাপড়া করে এখানে এসআইআর এর পরিকল্পনাটা এমন ঘেটে দিয়েছে, ওখানে রাজ্য সরকার জ্ঞানেশ কুমারকে এই সুযোগ দেয়নি যে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যবহার করে এসআইআর প্রক্রিয়া এরকম ভাবে মানুষকে টার্গেট করে নাম বাদ দেওয়ার জন্য। তাই কেরালায় কোনো ঘটনা ঘটেনি। আমি একটু শেষ করিনি, আমি জাস্ট লাস্ট দুটো কথা, যে এই যে আপনারা বলছিলেন ডেপুটেশনে ডাকার কথা, আপনারা এই দক্ষিণ 24 পরগনার ঘটনা বললেন, আমি বলছি ইডি সিবিআই এর মতন এজেন্সি তারা চার্জশিট দিয়ে বলছে যে সারদা নারদা থেকে শুরু করে অভয়ার তথ্য প্রমাণ লোপাটে আইএস আইপিএস অফিসাররা যুক্ত, এরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তখন তাদেরকে কেন ডেপুটেশনে ডাকা হয়নি? ভোটের আগে, প্রতিটা ভোটের আগে, 21-এর 26-এর ভোটের আগে এই ডেপুটেশনের নামে নাটক চলবে? আমার কথা হলো মানে রাষ্ট্রপতির সাংবিধানিক পদের মর্যাদা থাকুক। রাষ্ট্রপতিকে ভোটে না নিয়েছে, বেকারি, দুর্নীতি, রান্নার গ্যাস, টিএমসি, বিজেপির সেটিং, দয়া করে এইসব নিয়ে আলোচনা হোক। ধন্যবাদ। আমাকে বলতেই হবে, দেখুন সেটিং নিয়ে এত কথা বলছেন সায়নদীপ, কিন্তু যে প্রশ্নটা অপ্রিয় প্রশ্ন আমাকেও করতে হবে একেবারে, যে পশ্চিমবঙ্গে সিপিএম কিন্তু তৃণমূলের বি টিম হিসেবে তারা জ্ঞানেশ কুমারের বিরোধিতা করলেন, কালো পতাকাও দেখালেন। আবার এই জ্ঞানেশ কুমার যখন কেরালায় যায় তার বিরুদ্ধে তখনও কিছু হয় না। আসলে এখানে টিএমসির সেফটি ভ্যালভ হিসেবে সিপিএম কাজ করে। যখনই তৃণমূল বিপদে পড়ে, একটু অসুবিধায় পড়ে, তখনই এরা ত্রাতার ভূমিকায় ত্রাতা হিসেবে সিপিএম কাজ করে। কারণ এসআইআর পর্বেও দেখেছেন, আমরা যখন প্রথম থেকে বিরোধিতা করে এসেছি যে কেন মানুষকে হেনস্থা করা হচ্ছে, যতবার বিরোধিতা করেছি ততবার বিজেপির যে কথা, সেই কথার সঙ্গে সিপিআইএম এর কথা মিলে গেছে। শেষে গিয়ে আজকে মত পরিবর্তন করছে। এখনো বামেরা তাহলে এই রাজ্যে ত্রাতার ভূমিকায় আছে। সায়নদীপের পা কি মাটিতে পড়ছে? স্বাভাবিক, তাদের ভোটটা যখন পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূলের বি টিম, কিন্তু গোটা দেশে বিজেপি তৃণমূলের বি টিম। আমার শেষ কথা হলো যে আমি যে কথাটা বলছি, কেরালা পারলো, পশ্চিমবাংলা কেন পারলো না? পশ্চিমবাংলার সরকার সরকারি আধিকারিক আইপ্যাককে দিয়ে এই যে জ্ঞানেশ কুমারকে, এই ধরনের নির্বাচন কমিশনকে, এই ধরনের মানুষকে হেনস্থা করার সুযোগ কেন দিল? বিজয়ের হিম্মত আছে। জ্ঞানেশ কুমার থেকে আবার আজকে আমার মূল অংশে ফিরবো। বেশ, দেখুন, পশ্চিমবঙ্গে একেবারে রাজনীতির কথায় আসি। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন 16টা। মূলত জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের চা বাগান এলাকায় আদিবাসী ভোট ব্যাংকের একটা গভীর প্রভাব রয়েছে। এই অঞ্চলগুলোতে আদিবাসী ভোট নিঃসন্দেহে নির্ণায়ক ভূমিকা নেয়। 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলেও দারুণ ফল করেছিল বিজেপি। যদিও 2021-এর বিধানসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূল বেশ কিছুটা জমি কিন্তু পুনরুদ্ধার করে নেয়। সেই জন্যেই কি রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কে দ্রৌপদী মুর্মুর আদিবাসী পরিচয়কে সামনে রেখে তৃণমূলকে কোণঠাসা করার কৌশল নিচ্ছে বিজেপি? আর এর পাল্টা আজই দেখুন, রাজ্যের 5টা জনগোষ্ঠীর জন্য আলাদা সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে 2টো
আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। একেবারে রাজনৈতিকভাবে দেখলে এই টানাপোড়েনে কোন দিকে পাল্লা ভারী বলে আমার পরের বক্তা শুভময় মৈত্রের মনে হয়? ভোটে কি প্রভাব পড়তে পারে এই বিতর্কে? শুভময় দা। শুনবাবু, বহুদিন আগে একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে যে গরুর জন্য বিনোবা ভাবে, আমাদের জন্য কে ভাবে। তা আমি এই পার্সেন্টেজগুলো দেখছিলাম, সবই 2011-র পার্সেন্টেজ আর কি, যে আমাদের এখানে তফসিলি জাতি আছেন 23.5%, তফসিলি উপজাতি আছেন প্রায় 5.8%, আমাদের এখানে সংখ্যালঘু আছেন মোটের ওপর 27%, যেটা এখন হয়তো একটু বেড়েছে। সাধারণ হিন্দুদের শতাংশ প্রায় 40 মতন যদি ধরে নিই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে পরিচয় সত্তার রাজনীতি, সেখানে সাধারণ মধ্যবিত্ত হিন্দু বাঙালিদের জন্য কে ভাবে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে আসবে। আমার ধারণা সমস্ত আলোচনাতেই যে যে অংশগুলোকে নিয়ে আমরা আলোচনা করি রাজনীতিতে, সেখানে কোনো কারণে এনারা টেকেন ফর গ্র্যান্টেড, ফলে এদেরকে কিন্তু আলাদা করে ভাবা হয় না। সেই কারণেই আমরা বলি যে মোট 84টা তফসিলি জাতি উপজাতিদের আসন, আমরা বলি 68টি আসন তফসিলি জাতিদের, আমরা বলি যে 16টি আসন তফসিলি উপজাতিদের, এবং যে জায়গায় সত্যিই তাদের জনঘনত্ব বেশি সেভাবেই ভাবা হয়। কিন্তু আমাদের মতন সাধারণ হিন্দু বাঙালিদের জনঘনত্ব কোথায় বেশি, সেটা নিয়ে কেউ কোনোদিন আলোচনাই করেন না। এই জায়গাটায় যে মুশকিলটা হচ্ছে, সেটা হচ্ছে পরিচয় সত্তার রাজনীতি যখন হয়, তখন কিন্তু একটা ছোট অংশকে নিয়েই পরিচয় সত্তার রাজনীতিগুলো জেগে ওঠে। যে কারণে ধর্মর ভিত্তিতে একটা ছোট অংশকে নিয়ে, আবার হিন্দুদের মধ্যে একটা ছোট অংশকে নিয়ে, এবং পরিচয় সত্তার রাজনীতিটা ভীষণ মতুয়াদের নিয়ে, একেবারে মতুয়াদের নিয়ে, এবং এই রাজনীতিটা যখন সামনে আসে তখন খুব স্বাভাবিক যে অন্য যে ঘটনাগুলো আর কি, চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য, সেই আলোচনাগুলো কমই আসবে। এবং দেখুন, আপনি তো বলেন আর কি যে এই যে সন্ধ্যেবেলার অনুষ্ঠানগুলো আমরা দেখি, ভালোভাবে যদি এই তথ্যগুলো না দেখি, তাহলে 8টার আপনার অনুষ্ঠানে আপনার সঙ্গে আলোচনা করব কি করে? আমরা যখন আপনার এখানে আসতে পারি তখনও যেভাবে আলোচনা করি, আমরা যখন টেলিভিশনে দেখি তখনও সেভাবে আলোচনা করি। ফলে এই 40% সাধারণ হিন্দু বাঙালি কিন্তু প্রতিদিন আলোচনা করেন যে আমাদের কথাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কালকে যে আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যেমন সিঙ্গুরের সময়ও আমরা প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কি বলবেন ভেবেছিলাম, আলোচনা করেছিলাম। আমাদের কিন্তু এখানে একটা ভাবনা আছে যে আগামীকাল প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি সংক্রান্ত বিষয়টি নিয়ে ঠিক কি বলবেন। অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক প্রচারের যদি অংশ হয়, তৃণমূলের রাজনৈতিক প্রচারের অংশ তো আমরা পরিষ্কার দেখেছি, ধর্ণা মঞ্চ থেকে বারবার মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন, এবং সেই বলাগুলো ব্যাকফায়ার করছে বলেই তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো কিনা ধর্ণা মঞ্চ সেটাও জানা নেই হয়তো, কিন্তু বারবার যে কথাগুলো বলছেন, সেরকম আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কি বলছেন আমাদের জানার উৎসাহ আছে। তারপর হয়তো দেখবো প্রধানমন্ত্রী পরের দিনে এই নিয়ে একেবারে অন ক্যামেরা বলেছেন, কিন্তু একই সঙ্গে একটা যে সভা, এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কি বলেছেন, মানুষকে উদ্বেলিত করার সভা, সেইখানে কি বলছেন। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখুন এই যে একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা উস্কে দেয়া গোছের যে বক্তব্য ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা আছি বলেই আপনারা নিশ্চিন্তে আছেন, ঠিক সেই রকমভাবে কোনোভাবে আমাদের এখানকার তফসিলি জাতি উপজাতি জনজাতি মানুষদের হয়ে কেউ কি কখনো বলবেন আপনারা আছি বলেই মোটের উপর বাকি হিন্দুরা বা যারা সংখ্যালঘু তারা আছেন, নাহলে কিন্তু প্রোটেক্ট করা মুশকিল। আমার এইখানেই বারবার করে মনে হচ্ছে যে সংখ্যালঘু অংশের সম্বন্ধে একটি আক্রমণাত্মক তকমা জুড়ে তাদের শক্তিকে শংসাপত্র দেয়া, আর মানে অন্যদিকে সেই আগ্রাসন যে নিয়ন্ত্রণ করতে পারা যায়, আমার তখন কিন্তু মাঝে মাঝে সেদিন রাষ্ট্রপতির ভাষণে যে কথাগুলো ছিল, আমার মনে হচ্ছিল যে শোষণের বিরুদ্ধে 240 বছর আগে তিলকা মাঝির লড়াইয়ের কথা রাষ্ট্রপতি সে কথা সেদিন বলেছেন, তার 60 বছর পরে, মানে আজ থেকে প্রায় 180 বছর আগে সিধু কানুর কথা, ডহরবাবুর কথা নয়, সিধুবাবু কানুবাবুর কথা, চাঁদ ভৈরবের কথা, সাহসী বোন ফুলু ঝানুর কথা, সেই হুল বিদ্রোহের কথা 1855। এই আজকের যে আইডেন্টিটি পলিটিক্স, আজকের যে পরিচয় সত্তার রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সাঁওতাল মানুষদের সবচেয়ে বড় যে লড়াইটা, সেটা হচ্ছে সেভাবে তো অস্ত্রশস্ত্র ছিল না আজকের মতো, যেখানে সেখানে মিসাইল সেসব কম্পিউটার দিয়ে সাজানো জায়গা মতন চলে যাচ্ছে। সেই সব জায়গায় অস্ত্রশস্ত্র ছাড়া তারা যে লড়াইটা করেছিলেন, সেই লড়াইটার কথা রাষ্ট্রপতি সেদিন বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর সেটা কিন্তু আমাদের রাজনৈতিক আলোচনার থেকে হারিয়ে গেল। এবং এইখানে বারবার যে কথাগুলো আসছে, আপনি দেখুন পরিচয় সত্তার রাজনীতি বারবার বাড়ানোর জন্যে
আমরা নভেম্বর 12 অখিলগিরি কি বলেছেন, বীরবাহা হাঁসদা কি বলেছেন, অর্থাৎ আমরা বারবার করে কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা তার বাইরে বেরিয়ে আবার সেই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছি। আর বিপদে কিন্তু সত্যিই পড়েছেন আমাদের এখানকার উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা। আবার দুজনকে ডাকা হয়েছে, সংসার তাদের ছেলে মেয়ে নিয়ে একটা জায়গায় কাজ করতে এসছেন। পশ্চিমবঙ্গের কিন্তু তৃণমূল বিজেপি নেতাদের চাপে IAS IPS পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গে আর কেউ আসতে চাইবেন কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট ভাবনা হচ্ছে। আমি অবধারিতভাবে এরপরে অর্ণবের কাছে যাব। দেখুন, আবার 7ই মার্চের ঘটনায় ফিরব। সেদিন তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে কি আধা বয়কট করেছিল? কেন এই প্রশ্নটা উঠছে? যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন, আই রিপিট, মুখ্যমন্ত্রী অন্য কাজে থাকতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার বলবো অন্য কোনো মন্ত্রী, ডজন ডজন মন্ত্রী আর হাফ মন্ত্রী আছেন রাজ্যে, যে কোনো কাউকে পাঠানো যেত, কিন্তু একজন মন্ত্রীও গেলেন না। কে গেলেন? শুধুমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দেখুন, মুখ্যমন্ত্রীর দুটো যুক্তির সঙ্গে আমি একমত নই। প্রথমত, দেশের রাষ্ট্রপতি ABCDর মধ্যে পড়েন না, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি একবার এলেন না 5 বার এলেন তাতে প্রোটোকল পাল্টে যায় না। আর শপথ গ্রহণের পর মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে মাত্র 3 বার, তথ্যের খাতিরে আবার বলবো, মাত্র 3 বার এ রাজ্যে এলেন। কিন্তু এ তো রাজ্যের সম্মানের প্রশ্ন, দেশের সম্মানের প্রশ্ন। আমার পরবর্তী বক্তা অর্ণব সাহার কাছে জানতে চাইব যে কেন এই নিয়ে এই অনাবশ্যক বিতর্ক হবে? এটা কি রাজ্যের পক্ষে কোনো শ্লাঘার বিষয়? আমি দ্রুত একবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখে নিই একবার। কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন A, কোনোদিন B, কোনোদিন C, কোনোদিন D, কোনোদিন E। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. অর্ণব, আবার বলছি যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন। 44 জন মন্ত্রী রাজ্যে, তাদের কোনো একজন ক্যাবিনেট মিনিস্টারকে পাঠানো গেল না। সুমনদা, সৌজন্যের রাজনীতির কথা যদি প্রথমেই আসে, আমি শুধু একটু মনে করিয়ে দেবো যে নতুন আমাদের রাজ্যপাল এসেছেন, সেদিনকে সেকেন্ড রোতে বসেছিলেন বিমান বসু, তাকে ডেকে নিয়ে গিয়ে সামনে বসিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। সুতরাং সৌজন্যের রাজনীতি মুখ্যমন্ত্রী করেন না, এটা একেবারেই নয়। উনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যের ব্যাপার নয়, না সৌজন্যের ব্যাপার নয়, ঠিক কথা। আমি একই সঙ্গে এটাও বলছি যে যেমন বিশ্বনাথ প্রথমেই বললেন যে অসম্মান করা হয়েছে, তো আমার এই প্রশ্নটা সেখানে আসবো। এই প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তোলেননি যে যখন 2023 সালে নিউ পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়েছিল, সেই উদ্বোধনে কিন্তু রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। যখন 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল, সেই অনুষ্ঠানেও কিন্তু রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। এই যে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি, এই ডাকা না হওয়াটা শুধুমাত্র যে কথাটা টুইট করে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, একদম ঠিক বলেছেন, এই হওয়া উচিত। কিন্তু বিজেপি নিজে কি সেটা করে? বিজেপি নিজে সেটা মানে না কেন? মানে না এই জন্য যে কেয়াদি যেমন বললেন মূল নিবাসী আদিবাসী কথাকে তুললেন, এবং যখন বারবার করে এই কথাটা আসছে, এটা কিন্তু বিজেপির যে মতাদর্শগত জায়গা, সেই মতাদর্শগত জায়গাতেই তারা কোথাও দলিত এবং আদিবাসী এদেরকে কোথাও খাটো নজরে দেখেন, নিশ্চিত দেখেন। তা না হলে খাটো নজরে দেখেন বলে দেশের রাষ্ট্রপতি করলেন, দেশের রাষ্ট্রপতি করেছেন ঠিক কথা। তার কারণ হচ্ছে যে আদিবাসীদের মধ্যে তারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে নিয়ে এসে বসিয়েছেন। আমি আবার করতে পারি, যখন বিজেপি এই চয়েসটা জানায় তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আগে ওরা এই রকম চয়েস করেছে জানলে আমি সমর্থন করতাম কিনা ভেবে দেখতাম। তার জয়ের সম্ভাবনা বেশি, বিজেপি আগে প্রার্থীর নাম জানালে বিবেচনা করে দেখতাম। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কবে বলছেন? 2022 সালের 1 জুলাই। না, প্রশ্নটা তো তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, সমর্থন করতেন কি তো করতেন না তা নয়, প্রশ্নটা হচ্ছে সম্মানের প্রশ্ন। এখানে এই পুরো জিনিসটার মধ্যে বিজেপির যে মতাদর্শগত, এবার কি বলবে আব্দুল কালামকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে? একদমই নয়, ওখানে বসিয়ে দেওয়া হয়েছে না, সেটা তো সম্পূর্ণ রাজনৈতিক একটা কৌশল হিসেবে বসিয়ে দেওয়া হতে পারে। তার কারণ যে তারা একটা কোথাও দেখাতে চাইছেন যে আমরা আসলে সকলে অখণ্ড হিন্দুত্বে তাদের যে ধারণা, তার মধ্যে সকলে আছে, এটা তাদের একটা রাজনৈতিক স্টান্স থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু মতুয়াদের মাটি নেওয়া হয়নি। ওই যখন ওখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, মতুয়ারা মাটি পাঠিয়েছিলেন, সেই মাটি ওখানে দেওয়া হয়নি। তার মানে কোথাও এই মতুয়াদের যে ভোট, সেই ভোটটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন, এবং তারা বারবার করে বলছেন মতুয়াদের পাশে আমরা আছি।
অথচ মতুয়া নমশূদ্র যে অংশটা, সেই অংশটাকে তারা সত্যি সত্যি তাদের বর্ণ হিন্দুত্বের জায়গা থেকে কোন চোখে দেখেন, সেই দেখাটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আসবে। সেই প্রশ্নটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো মতুয়ারা সেই চোখে দেখলে এতগুলো সিট বিজেপি প্রার্থীরা মতুয়া প্রধান অংশ থেকে জিততেন কি করে? তাদেরকে তো বারবার করে, মানে তুমি আমি বুঝতে পারছি, মতুয়ারা বুঝতে পারছেন না। না, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং তারপর যদি সত্যি সত্যি দেখা যায় তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি, তারপর মতুয়ারা তার পাশ থেকে সরে যাবেন না। বা এবারও আমরা দেখতে পেয়েছি এই যে গিলিক হয়েছে নাম, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মতুয়াদের নাম। তাহলে এই যে জায়গাটায়, এই জায়গাটায় আমি বলছি মুখে একজনকে সম্মান দিচ্ছি, আমি কিন্তু মতাদর্শগত জায়গা থেকে বারবার করে বলছি যে মতাদর্শগত জায়গা থেকে আমি দেখছি কি কোন জায়গায় দেখছি। যখন পার্লামেন্টে দাঁড়িয়ে রমেশ বিদুরি দানিশ-আলীকে এরকম কুৎসিত কথা যখন বলেন, তখন তো তার ভেতরের জিনিসটা বেরিয়ে আসে। আমি মুখে বলতে পারি, সব দেখলাম, মুখে বলতে পারি যে আমি সকলে সব বুঝলাম, কিন্তু আমি বলছি রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা হলো সেটা তৃণমূল কোন মতাদর্শের জায়গা থেকে করলো? সুমনদা, এখানে তো যেটা তন্ময় প্রথমে খুব একবার ক্ল্যারিফাই করে দিয়েছে, সেইটাও সত্যি কথা যে ওখানে কিন্তু রাষ্ট্রপতির অফিসকে জানানো হয়েছিল যে এই প্রোটোকল রাখা হবে, এবং এখানে কে কি থাকতে পারবে না, ওখানে সমস্যা আছে, ওই জায়গা থেকে স্থান সরিয়ে নেওয়া হবে, সবটা জানানো হয়েছিল। কাকে বিশ্বাস করব, তন্ময় কোথাও থেকে শুনে বলেছেন নাকি দেশের রাষ্ট্রপতি অন ক্যামেরা দাঁড়িয়ে 32 কিলোমিটার গিয়ে একটা মাঠে দাঁড়িয়ে বলছেন যে অকারণে এই মাঠটা দেওয়া হয়নি? কাকে বিশ্বাস করবো বলো? তুমি যাকে বলবে তাকে বিশ্বাস। না, এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে তথ্য। রাজনীতি, ওইটাই তো বিজেপির রাজনীতি করা আছে, সেটাই তো বলবো। বিজেপি নয় তো রাষ্ট্রপতি, সেটাই তো বলবো। একটা কৌতূহল আছে, যখন বিমান বসুর সৌজন্যের উদাহরণ অর্ণব দিচ্ছে পোডিয়ামে, অট্টহাসি হেসে ক্যামেরায় দেখতে পারেননি দর্শকরা, সায়নদীপ মানে প্রায় গড়াগড়ি খাচ্ছিল চেয়ারে বসেই। হাসলে কেন? জুতো মেরে গরু দেন। বিমান বসুর মতো একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ানকে পিছনের চেয়ারে বসতে হবে, আর তারপর তার একটা অন্য নামের স্টিকার তুলে সেখানে বিমান থেকে বসে তারপর সৌজন্য। আমার কথা হলো যে এগুলো সব মানুষ দেখছে। আসলে যে কথাটা হলো যে এখন তুমি ক্ষমতাহীন, তোমার প্রতি সৌজন্য দয়া করছি না, তোমার প্রতি সৌজন্য দেখাতে পারি। তুমি এখন ক্ষমতাহীন, তোমার প্রতি এখন সৌজন্য দেখাতে পারি। যদি তুমি কালকেই মানে সেটাও জানাও, তখন কিন্তু তুমি আমি বলছি যে ক্ষমতাহীন বলেও এত সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তার সম্পর্কে এই মন্তব্য। আমি একটা পয়েন্ট একটা কথা বাকিটা বলার আগে আমার বক্তব্য হচ্ছে, এরপর থেকে রাষ্ট্রপতি এলে মমতা ব্যানার্জি বিমান বসুকে পাঠিয়ে দিলেই তো হয় আমন্ত্রণ জানানোর জন্য, এত ঝামেলা নিজে যেতে পারছেন না। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য আমরা দিই, কত শতাংশ মানুষ কি বলছেন। রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল বদল ঘিরে চরম সংঘাত। ডিএমএসপিকে দিল্লিতে ডাকার কেন্দ্রের পদক্ষেপ কি আপনি সমর্থন করেন? সমর্থন করেন 68% মানুষ, সমর্থন করেন না 30%, বলতে চাননি 2%। পরের মন্তব্য ছিল, দেশের সাংবিধানিক প্রধানের অনুষ্ঠান ঘিরে কেন্দ্র ও রাজ্য সংঘাত কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয়? 95% মানুষ মনে করছেন এই কেন্দ্র এবং রাজ্যের সংঘাত গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বিপজ্জনক নয় মনে করছেন 4%, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল যে ভোটের আগে আইএএস আইপিএস নিয়ে যে সংঘাত, ভোট মিটলেই কি কেন্দ্র রাজ্য সন্ধি হয়ে যাবে? সন্ধি হয়ে যাবে মনে করছেন 59%, 39% মনে করছেন সন্ধি হবে না, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবে। অবিনাশ বর্মন লিখছেন, আমলাদের রাজনীতির আবর্তে জড়িয়ে পড়াটা মোটেই ভালো লক্ষণ নয়। সুকুমার চৌধুরী লিখছেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, তার অনুষ্ঠান ঘিরে এইরকম বিতর্ক হবে কেন? বিপ্লব মজুমদার লিখছেন, আগেও দেখেছি আমলাদের ডেপুটেশনে ছাড়েনি রাজ্য সরকার, কেন্দ্র কড়া ব্যবস্থা নেয়নি। সুভাষ অধিকারী লিখছেন, ভোটের আগে এই সংঘাত আদিবাসী ভোট ব্যাংকে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। কিন্তু এখান থেকে আগামীকাল ব্রিগেড, প্রধানমন্ত্রীর ব্রিগেড, বিজেপির ব্রিগেড, তার প্রস্তুতি এবং থিম কি হতে চলেছে, পরের প্রতিবেদন, তারপর আলোচনা আসবো। কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, তারপরই জোরালো প্রচার, এরপরই মহাযুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই। তার আগে শনিবার বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ব্রিগেড সমাবেশের 80 ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চ কিন্তু একেবারে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আগামীকাল যে মঞ্চে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাছাড়াও এই মূল মঞ্চের দুদিকে কিন্তু দার্জিলিং এর চা থেকে বিষ্ণুপুরের টেরাকোটা বাঙালি আনা একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার হিতগৌরব সংস্কৃতি কালচার ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের
আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা তো একটা রাজনৈতিক দলের সভা। এখন বারবার বিজেপি নেতাদের মুখে কখনো মা কালী, কখনো মা দুর্গার নাম শোনা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে এলইডি স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রীও মা কালী, বাবা তারকেশ্বরের কথা বলেছেন। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। এই আবহেই এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের ছোঁয়া। হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম। বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন, এসব কেন বলতে হবে? সূত্রের খবর, শনিবার বেলা 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1:45 নাগাদ রেসকোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে। দুপুর 2:40 নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ আসামের গৌহাটিতে প্রধানমন্ত্রীর সভা ছিল, সেই সভায় পশ্চিমবঙ্গের কথা উঠে এলো। কি বললেন প্রধানমন্ত্রী দেখাবো। असम आज हमारे नॉर्थ ईस्ट यानी अष्टलक्ष्मी के नए भविष्य का एक मॉडल बन रहा है। यहां की प्रगति पूरे नॉर्थ ईस्ट को नई गति दे रही है। असम में जो बदलाव बीते एक दशक में बीजेपी एनडीए सरकार ने किया है, उसका प्रभाव पड़ोस में पश्चिम बंगाल में भी दिख रहा है। वहां भी लोग बीजेपी एनडीए का ऐसा ही सुशासन चाहते हैं। তন্ময়, বাংলা তৈরি বলছেন প্রধানমন্ত্রী। না, তো উনি বলতেই পারেন, উনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে আসবেন, অতিথি হিসাবে আসুন, আমরা চাই দেশের প্রধানমন্ত্রী আসবেন, সম্মান। কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায়, ওনারা 2021-এও ঝাঁকে ঝাঁকে এসেছিলেন, চার্টার্ড ফ্লাইটে করে প্রচুর লোককে নিয়ে গেছিলেন, এসেছেন এবং চার্টার্ড ফ্লাইটে নিয়ে গেছেন। দিনের শেষে কালকে আমার কৌতূহল থাকবে যে অনেক প্রফেশনাল, অনেক নতুন মুখকে নাকি কালকে জয়েন করতে দেখা যাবে। এক বিশিষ্ট চিকিৎসকের কথাও শুনছি। কি সবার আগে বলি যে শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা তৈরি যে দল, সেই দলের প্রধানমন্ত্রী এবং সেই দল রাজনৈতিক দলটি, সে পশ্চিমবঙ্গে নতুন করে কে প্রমাণ করতে হবে কে বাঙালি কে বাঙালি নয়? তৃণমূল সার্টিফিকেট দেবে, তৃণমূলের মহুয়া মৈত্র সার্টিফিকেট দেবেন। 45% ওদের পক্ষে ভোট গেছিল, 55% তৃণমূলে নন, তারা বাঙালি নন। মহুয়া মৈত্রর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। ওনার অডিওতে যে নিজের সাংবিধানিক ক্ষেত্রটাই, যেটা সংসদীয় ক্ষেত্রটা বলতে পারেন না, কৃষ্ণনগর উচ্চারণ করতে পারেন। তোমার থেকে 20 সেকেন্ড নিয়ে নিচ্ছি। সবার আগে বলে দিচ্ছি যে এই যে মিথ্যাচারিতা, আপনি আমাকে বলুন, যে মানুষ মারা গেছে সেটা আর দক্ষিণেশ্বরের মন্দিরে ছবি দিয়েছে তো, দক্ষিণেশ্বর মানে যত মত তত পথ। আর ওখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী ওই একজন দুজনের পথেই গোটা পশ্চিমবাংলা, গোটা দেশ, গোটা ভারত, গোটা বিজেপি চালাবার চেষ্টা। সুতরাং ওই দক্ষিণেশ্বরের মন্দিরে ছবি লাগিয়ে সুভাষ মুখোপাধ্যায় শব্দ দাঁড় করে বললে ভোট রাজনীতি হলো,
সেই বস্তু যা পরেরটা ঘোচায় নিজেরটা গোছায়। আমি নয়, সুভাষ মুখোপাধ্যায় বলে গেছিলেন। আগামী সপ্তাহে ভোট ঘোষণা, কিন্তু গত কয়েক মাস ধরেই আকাশ বাতাস এই রকম একেবারে উত্তপ্ত। সব পক্ষই নিজেদের ঘুঁটি সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, তো অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রার পর ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী। তবে দিনের শেষে দাবি একটাই, স্বচ্ছ তালিকায় অবাধ নির্বাচন হোক, নয়তো গণতন্ত্রের পক্ষে ভারী মুশকিল। আর এই গণতান্ত্রিক চাহিদার জন্য আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।